আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার। এই গানের সাথে শাবানের সম্পর্ক কি? শাবানের সম্পর্ক কি? আসলে বস, সাবানের স্মেলের সঙ্গে রামেনজিকে একটা ফ্লেভার মিক্সিং এর চেষ্টা। মানে বস, এটা এমন একটা সাবান যা ব্যবহারকারীর সাথে নিজেই একটা সম্পর্ক তৈরি করবে। হ্যাঁ বস, ক্লায়েন্টের ফিডব্যাকও এমনই ছিল, রবীন্দ্রসঙ্গীতের সাথে সাবানের ফিউশন। নৈবেদ্যের গানের সঙ্গে 10 টাকা সাবানের সম্পর্ক তৈরি করেছ? লজ্জা করো না তোমাদের? মাথায় কি গিলু নাই? রবীন্দ্রনাথের গানে মানে বুঝো? মাথার ভিতরে চোখটাকে খোলো। বাইরে লটকানো চোখ দেওয়ার কতদিন? রোদেলা, ইয়েস বস। এখন 1:03 বাজে, ঠিক 2টোর মধ্যে তুমি একজন মিউজিশিয়ানকে নিয়ে আসবে, যে নিজেই গান লিখবে, টিউন করবে, গাইবে। ওকে? যদি না পারো তাহলে বিকেলের মধ্যে রিজাইন লেটার ড্রপ করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস বস। নাও you have 56 minutes to save your job. Okay? আসো না। আরে ব্যাপারটা বুঝিয়ে বললেই তো হয়। বসো তুমি আগে, তারপর বলবো। আরে কি হলো, আমাকে সবকিছু খুলে বলতে হবে তো। এখন কি অডিশন দিতে হবে নাকি স্টুডিওতে গিয়ে শুধু ভোকাল দিতে হবে? আমি কিন্তু অডিশন দিতে পারবো না। তোমাকে কিচ্ছু করতে হবে না, বস এসে যা যা করতে বলবে তুমি ঠিক তাই তাই করবে। হ্যাঁ, তো অডিশনই তো হলো সেটা। বস, এ হচ্ছে অর্ক ভাই। হ্যালো। আপনি যা যা বলেছিলেন ওর মধ্যে ঠিক তাই তাই আছে। তাই বসো। গাও তো দেখি, শুনি। এখনই? ওকে। রোদেলা, ইয়েস বস। এসো। জি বস। ওকে পেলে কোথায়? সে এক বিরাট হিস্ট্রি বস। আমার বান্ধবী গায়ে হলুদের প্রোগ্রামে অর্ক ভাই গিয়েছিল গান গাইতে, তো উনি ওনার মতো 2টা গান গাইলো, তারপর সবাই ধরলো হিন্দি গান গাওয়ার জন্য। উনি স্ট্রেট বলেন আমি কোনো হিন্দি গান গাই না, এই বলে সোজা হন হন করে হাঁটা শুরু করলো, কোনো পেমেন্ট নেয়নি। গ্রেট। বস আমি থাকছি তো। কোথায় থাকছো? না মানে আমার চাকরিটা থাকছে তো। অবশ্যই না, হ্যাঁ আগামী 7 দিন তোমার ডাবল শিফট ডিউটি করতে হবে। চাপ। এসো।
লিসেন, তুমি রবীন্দ্রনাথকে নিজের ভেতরে ধারণ করেছো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ তার ইনার ইমাজিনেশন দিয়ে প্রকৃতি চারপাশে সব কিছু থেকে রং সংগ্রহ করে তার সৃষ্টিতে কাজে লাগিয়েছেন। তেমনি সেভাবে আমি রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে ডুব দিয়ে কি তুলে এনেছি সেটাই তো প্রশ্ন। রাইট, এটার উত্তর আমি আপনাকে দুইভাবে দিচ্ছি। প্রথমত, রবীন্দ্রনাথের গান খুব ট্রেডিশনাল ওয়েতে গাইতে হবে, সেখানেই আমি নেই। আসলে আমি সেখান থেকে বের হতে চাই। যেমন আমি গিটার বাজিয়ে শুধুমাত্র রবীন্দ্রনাথের গান করি। এটার কারণ হচ্ছে, যে কোনো সময় যে কোনো জায়গায় আমি যেন গিটার বাজিয়ে রবীন্দ্রনাথের গানকে মানুষের খুব কাছাকাছি পৌঁছে দিতে পারি। এটার ক্রেডিট কিন্তু আমার না, পুরোটাই যাবে রবি ঠাকুরের কাছে। আচ্ছা, এবার অন্য আরেকটা এক্সাম্পল দিই, একটু অন্যভাবে। আপনি এই গানটা অনেকবার শুনেছেন, কিন্তু ঠিক এইভাবে শোনেননি ব্যাপারটা। শোনাচ্ছি। ম্যাডাম, ম্যাডাম আপনার কফি খাওয়ার সময় হয়েছে, কফি কি দিব? ম্যাডাম আপনার কফিটা কি দিব? জি আচ্ছা। ম্যাডাম, জানি যে আমার আসলে বলার অধিকার নেই, তারপরে যদি কিছু মনে না করেন একটা কথা কি জিজ্ঞেস করতে পারি ম্যাডাম? বলো। না, এই যে সারাটা দিন আপনি নিজেকে স্টুডিওর মধ্যে আটকে রাখেন ম্যাডাম, এটা কি ঠিক ম্যাডাম? এটা তোমাকে আমি কেন বলবো? না, তা ঠিক, আমাকে কেন বলতে হবে? আসলে হয়েছে কি ম্যাডাম, ইদানিং স্যারের মতি গতি আশ করতে পারছি না। কিরকম? না, কেমন যেন আর কি, মানে সারাদিন একা একা থাকলে যা হয় আর কি। সারাদিন তো সুন্দরী সুন্দরী মেয়েদের দ্বারা পরিবেষ্টিত, সারাদিন ঘিরে আছে তারা, কখন যে কি হয়ে যায়, মানে পারলে তো একেবারে। মোজাম্মেল, অনেক কথা একসাথে বলে ফেলেছো। আপনি ঠিকই বলেছেন। আসলে হয়েছে কি ম্যাডাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথার পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। নাও প্লিজ গেট লস্ট। ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। ক্লায়েন্টকে বলবে আমার এজেন্সিতে ফিকশন, নন ফিকশন, টিভিসি সব জায়গায় তথাকথিত ফেমাসদের গোনার দিন শেষ। এখন যা কিছু করবে নতুনরা করবে। আমি অর্ক, লিরিক, টিউন, ভোকাল সব অর্ক। ক্লিয়ার? যা তোমরা। কিন্তু মানে আমাকে দিয়ে কি হবে? মানে আমি কখনো তো এত বড় কাজ করিনি। হবে, ইয়াস ইউ ক্যান। আমার চোখ রত্ন চিনতে ভুল করে না। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তোমার যদি কোনো আপত্তি না থাকে, প্রবলেম না থাকে, তুমি কি আমার বাসায় গিয়ে থাকবে? কেন? তোমাকে নিয়ে অনেক প্ল্যান আমার মাথায় কিলবিল কিলবিল করছে। আমি গান গাইতে পারি না, কিন্তু বুঝি, ভালোবাসি। গান আমার প্রেম। শোনো, তুমি আমার বাসায় থাকবে, নিজের মতো করে তৈরি হবে, মিউজিক ক্রিয়েট করবে। আমি ওই ছবিদেরকে দেখিয়ে দিতে চাই মিউজিশিয়ান ক্রিয়েট করা যায় না। মিউজিশিয়ান লাখটা কোটি কোটি মানুষের মধ্যে থেকে খুঁজে নিতে হয়। দিস ইজ ফাইনাল। I'll promote you. I'll promise. That's it. Maybe our planter
এখন আর ভালো লাগবে, আবার ভালো নাও লাগতে পারে। এখন আমার বউ লাগে আদব। সো ঠিক আছে, দেখা যাক। ইয়াস, দেখা যাক। সো ফার সো গুড। না কোথায়? স্যার ম্যাডাম তো ভিতরে আছেন। স্যার ম্যাডাম সারা দিন স্টুডিওতে কিচ্ছু খায়নি, এক গ্লাস পানিও না। স্যার এইভাবে থাকলে তো স্যার আমাদের মনটা খারাপ হয় স্যার, আপনি কিছু একটা বলেন স্যার। মেয়ে মানুষের মন তো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি। অর্ক, মোজাম্মেল হচ্ছে অর্ক, একজন মিউজিশিয়ান। স্যার এখন থেকে আমাদের এখানেই থাকবে, ঠিক মতো দেখাশোনা করবে। আর ও হচ্ছে মোজাম্মেল, আমাদের বাড়ির কেয়ারটেকার। এসো। শুনলাম হাঙ্গার স্ট্রাইক করেছো। হু ওয়াজ দ্য ইনফর্মার? মুজাম্মেল? ভুল শুনেছ। তাহলে এই সত্যটা কি? কেন বিরক্ত করছো রুমেল? সরি, ওকে, আর ডিস্টার্ব করবো না। তোমাকে একটা ইনফরমেশন দিতে এসেছিলাম। আমি একজন অসাধারণ মিউজিশিয়ানকে নিয়ে এসেছি, অর্ক। এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। তো তো মানে? এই ইনফো আমাকে দিয়ে লাভ কি? তুমি কাকে নিয়ে আসবে, কাকে ফেলে দিবে, সেটা তোমার ব্যাপার। Athena, what's wrong with you? I'm just okay. Just forget it. Athena, তোমার মনে আছে আমাদের স্বপ্নগুলো? আমরা দুজন মিলে স্বপ্ন দেখতাম, বিড়ি সিঁড়ি, সুষম দুর্গাপুর। আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে হিডেন ট্যালেন্টদেরকে খুঁজে বের করবো, তাদেরকে প্রমোট করবো, তাদেরকে। আচ্ছা না, তুমি শুনছো? কান খোলা আছে আমার। ওকে, তো সে কারণেই অর্ককে আমাদের বাড়িতে নিয়ে আসা। ওর গান শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সে এমন একজন সিঙ্গার, সে রবীন্দ্রনাথকে এমনভাবে ধারণ করেছে নিজের ভেতর। মানে আমি অনেকের গলায় রবীন্দ্রনাথের গান শুনেছি, অনেক শুনেছি, কিন্তু মানে ওর প্রেজেন্টেশন আনবিলিভেবল। মানে আমি একজন রিয়েল আর্টিস্ট যেটা করে আই নো সেটা। দ্য ডেফিনিশন অফ রিয়েল আর্টিস্ট। তুমি এসব কথা আমাকে কেন বলছো? তুমি এত বিরক্ত হচ্ছ কেন? কারণ তুমি গায়ে পড়ে আমার সাথে কথা বলছো, যেখানে আমি একটা কথাও তোমার সাথে বলতে চাচ্ছি না। তাহলে আমি কার সাথে কথা বলবো? আচ্ছা, তুমি কি মানে অর্কর সাথে একটু কথা বলবে প্লিজ? ব্যাপারটা আমার কাছে মোটেও ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। আই এম সরি। You are a bloody... Don't utter a single bad word. Never. তোমাকে একটা দিচ্ছি, কিন্তু যাবে তো? অভ্যেস নেই, কিন্তু যেহেতু আপনি দিচ্ছেন, না বলি কি করে? সাধু সাধু সাধু, হবে হবে।
তোমার হবে। থ্যাংক ইউ। কি যেন বলছিল? ও মানে আমি বেসিক্যালি আমার রক্তের সম্পর্কের মানুষজনদের সাথে কোনো ধরনের ঝামেলায় জড়াতে চাই না, দ্যাটস ওয়াই আমি নিজে থেকেই বের হয়ে গেলাম। বাট ওটা তোমার পৈতৃক সম্পত্তি, তোমার অধিকার। তো তাতে কি আসে যায়? অফকোর্স আসে যায়। তুমি না না, ইট ওয়াজ এ ক্রাইম, ডেভিলস ক্রাইম। আচ্ছা, তোমাদের পুরনো বাড়ির এরিয়া কত বড়? 4 বিঘা। 4 বিঘা। আর ইউ ম্যাড? হ্যাঁ, এই সম্পত্তি তুমি ছেড়ে দিলে? তোমার চালাদের নামে তুমি মামলা করো। আমি মকবুলকে বলে দিচ্ছি। ডু ইউ নো হু ইজ মকবুল? মাই ফ্রেন্ড মকবুল ইজ দ্য বেস্ট। হি ইজ দ্য গ্রেটেস্ট ব্যারিস্টার অফ বাংলাদেশ। তোমার জন্য আমার মায়া হয়, প্রচন্ড মায়া। Okay, fine, it's okay. I can take care of my boy. তুমি এত রিচ গ্র্যান্ড ফ্যামিলির ছেলে, অথচ তুমি এখন পেনিলেস। প্যাথেটিক। তোমার প্রত্যেকটা চাচাকে আমি লাথি মেরে জেলে ঢুকিয়ে দেব। ডু ইউ নো হু ইজ মকবুল? মাই ফ্রেন্ড, ডু ইউ নো হু ইজ মকবুল? ওকে, শান্ত হন, শান্ত হন। আই এম ওকে। প্লিজ বসুন। আমি এক্ষুনি ফোন করে বলে দেবো। বসুন বসুন, আপনি এখানে বসুন। গাও। হ্যালো, আমি অর্ক। হ্যালো, ভালো আছেন? হুম, আপনার সাথে আমার পরিচয় নেই। পরিচয় হওয়াটা কি আপনার জন্য খুব জরুরি? ওমা, একই বাড়িতে থাকবো আর পরিচয় থাকবে না, সেটা কি হয়? এই যে হ্যালো, এ সময় ছাদে ওঠা নিষেধ। ম্যাডাম এখন ভোর হওয়া দেখেন। যান নিচে যান, আপনি যান নিচে যান। হ্যাঁ, কিন্তু ভোট তো সবার জন্য।
আর সূর্যোদয় দেখার অধিকার তো সবারই আছে, তাই না? ম্যাডাম, আপনি দেখেছেন ম্যাডাম কি চরম বেয়াদব, মুখে মুখে তর্ক করলো। ম্যাডাম, এই ধরনের ছেলেদের প্রশ্রয় দিবেন না, মাথায় উঠে বসবে। ম্যাডাম, গতকাল রাতে এই বেয়াদব ছেলেটি স্যারের সঙ্গে ছিল। সারা রাত নিজে তো মদ খেয়েছে, স্যারকেও মদ খাইয়েছে। মদ খেয়ে মাতলামি করে কি সব আবোল তাবোল গান শুনিয়েছে। ম্যাডাম, আপনি একটু ট্যাকেল করুন ম্যাডাম, নাইলে এত বড় প্রপার্টি কখন কি হয়ে যায়, এরা ধান্দাবাজ ছেলে ম্যাডাম। প্লিজ লিভ মি অ্যালোন। শিওর ম্যাডাম, শিওর। ম্যাডাম, আপনার হাতের মাপ। সরি ম্যাডাম। আপনি আমার স্টুডিওতে কি করছেন? না, তেমন কিছু না, দেখছিলাম। এটা আশ্চর্য, এখানে একটাও রিয়েলিস্টিক স্কাল্পচার নেই। আপনি আমার স্টুডিওতে কেন? বললাম না, দেখছিলাম। আর স্টুডিও মানেই তো কোনো না কোনো কিছু। আপনি প্লিজ এখান থেকে বের হয়ে যান। আপনি রেগে যাচ্ছেন কেন? দিস ইজ মাই পার্সোনাল স্টুডিও, আর এখানে আসার আগে আপনার অবশ্যই আমার অনুমতি নেওয়া উচিত ছিল। ও সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন অনুমতি চাইছি। আপনার স্টুডিওটা কি একটু? নো, বাট হোয়াই? জাস্ট গেট আউট। তুমি এত দেরি করলে কেন? বসো বসো, নাও তোমার জুস। আচ্ছা আচ্ছা, না তুমি কি এর মধ্যে ওর গান শুনেছো? না। বলো কি, ওর গান এখনো শোনোনি? মানে ও কমপ্লিটলি মানে আনবিলিভেবল। এই একটা গান 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 দাও। গান এখন আড্ডাই তো ভালো লাগছিল। আরে কি আশ্চর্য, আড্ডার মধ্যে তো গান হবে, গানের মধ্যে তো আড্ডা হবে, তাই না? গাও গাও গাও। শোনো, আপনি একটু গানটা থামাবেন? কি কোনো সমস্যা? রুবেল, আই এম নট ফিলিং গুড। আর আপনি নিজেকে এত বড় মিউজিশিয়ান ভাবার কিছু নেই। যেভাবে গান গাইছেন সেটা শুধু বোগাস না, কমপ্লিটলি বুলশিট। আর আমার এসব রবীন্দ্রপ্রেমী মিউজিশিয়ানদের একদম সহ্য হয় না। আমি কি এমন করলাম যে উনি? বাদ দাও, গাও তুমি গাও।
নিজেকে এত বড় মিউজিশিয়ান ভাবার কিছু নেই। যেভাবে গান গাইছেন সেটা শুধু বোগাস না, কমপ্লিটলি বুলশিট। আর আমার এসব রবীন্দ্রপ্রেমী মিউজিশিয়ানদের একদম সহ্য হয় না। আমি জানি আমার গান নয়, আপনার ঘৃণার বিষয়বস্তু হচ্ছে আমি, আর এটাই সত্য। আর সেজন্যই গত রাতে আমার গান আপনার ভালো লাগেনি। সরি ফর লাস্ট নাইট, ব্যবহারটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি আপনার ব্যবহার নিয়ে আসলে অত মাথা ঘামাচ্ছি না, আমার মন খারাপ হয়েছে আপনার শেষ বাক্য নিয়ে। শেষ বাক্য মানে? ওই যে বললেন না যে রবীন্দ্রপ্রেমী মিউজিশিয়ানদের আপনি সহ্য করতে পারেন না, ওইটাই মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে। রবীন্দ্রনাথকে সবাই পছন্দ করবে এটা ভাবা ভুল। রবীন্দ্রনাথকে পছন্দ না করাটাই তো ভুল। রবীন্দ্রনাথের সৃষ্টিকে যারা পছন্দ করবে না, তার মানে অবশ্যই বুঝতে হবে সে রবীন্দ্রনাথের সৃষ্টিকে জানেই না। হোয়াট ডু ইউ মিন? আমি রবীন্দ্রনাথ বুঝি না, জানি না। উইকিপিডিয়া অথবা ছবি, পাঠ্যপুস্তক থেকে পড়ে যতটুকু জানা সম্ভব, অথবা তার পরিচিত গান শুনে। একটা অসীম মানুষকে সীমা দিয়ে বুঝতে চেয়েছেন বলেই তাকে চিনতে পারেননি। জ্ঞান দানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এসব হালকা বিষয়ে আমি মোটেও ইন্টারেস্টেড নই। আই এম মোর ইন্টারেস্টেড ইন ক্লাসিক, ইদার লিটারেচার অর মিউজিক। Why are you laughing? না মানে আপনি যাদেরকে পছন্দ করেন তারা যদি শুনতে পেত তাহলে তারা নিজেরাই লজ্জা পেত, সেজন্যই হাসছি। সরি আসলে আমি আপনাকে আবারও রাগাতে চাইনি, আর আমাকে একটু সময় দেবেন। এখনকার রাগ আর গত রাতে গান শুনে যে রাগ, দুটোই আমি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিভাবে? গান শুনিয়ে? হুম। মেয়ে দেখলেই আপনার গান শোনাতে ইচ্ছা করে না সবসময়? আপনাদের মতো থার্ড ক্লাস মেন্টালিটির ছেলেপুলে আমি আগেও দেখেছি, অ্যান্ড আই থিঙ্ক আপনি আমার চেয়ে বয়সে ছোটই হবেন। আর সেজন্যই বলছি, সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন আর নিজেকে জানুন। টেক কেয়ার। কিভাবে পারো অর্ক? আমি তো জানি না। একটা সাধারণ গান কিভাবে মানুষের মনের ভিতর জোরালোভাবে প্রবেশ করে সব কিছু এক মুহূর্তে পরিবর্তিত করে ফেলে। তারপরেও এই গানকে আপনি সাধারণ বলে কটাক্ষ করলেন। একটা গানের এত ক্ষমতা! আচ্ছা অর্ক, আমি কি গানের ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছি? আমারও কি উচিত না এই গান যার কণ্ঠ নিঃসৃত তাকেও একই আসনে অধিষ্ঠিত করা? না। কেন? কারণ এই সঙ্গীতের যিনি স্রষ্টা, সব কৃতিত্ব তার। আমি তো শুধুমাত্র উপলক্ষ। কিন্তু আমি তো তোমার কণ্ঠে গান শুনেছি, তাহলে তোমাকে
তোমাকে কবে? আমার গান আপনাকে যেদিন মুগ্ধ করবে সেদিন। আমি বিশ্বাস করি মানুষের মূল ভিত্তি হচ্ছে ইজম, হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়। আর সে কারণেই যে মানুষগুলো তাদের দর্শনের মধ্যে সিম্বলিজম, অ্যাবসার্ডিজম এগুলোর স্থান দিয়েছে, তাদের সেই সৃষ্টিকর্মগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আর রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথকে আমার অনেক বেশি ডেফিনেট মনে হয়, অনেক ফ্ল্যাট মনে হয়। একটা এক্সাম্পল দেবেন? এক্সাম্পল? ওকে, এক্সাম্পল ওকে, ধরো ওই গানটা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, বাহির পানে চোখ মিলেছি, আমার হৃদয় মাঝে যায়নি। শুনতে ভালোই লাগে, এইটুকুই তো, কিন্তু অনেক ডেফিনেট, তাই না? একজন মানুষ তার সত্যিকারের প্রেমিক বা প্রেমিকাকে খুঁজে পেয়েছে অনেক দিন পর, যদিও সে তার খুব কাছেই ছিল। ব্যাস, এটাই তুমি নেই। একটু গভীরে ডুব দিচ্ছেন না কেন? এটা তো একটা প্রেমের গান, এর ভিতরে ডুব দিয়ে লাভ কি? অবশ্যই এটা প্রেমের গান, কিন্তু সেটা যে একটা মানবের সাথে মানব প্রেম, সেটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? বুঝিনি। রবীন্দ্রনাথের এই গানের মূল উদ্দেশ্য বা অর্থ হচ্ছে একটা মানবের ভেতরে তার অদৃশ্য যে সত্তার বাস, তার সন্ধান। আপনি এটাকে ঈশ্বর বলতে পারেন। আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াই কোথায় বলুন তো? মানে আমরা বিশ্বাস করি ঈশ্বর থাকে প্রার্থনার ঘরে অথবা আকাশে, কিন্তু আদতে কি তাই? মানে ঈশ্বর কি আকাশে অথবা প্রার্থনার ঘরেই থাকে? না, ঈশ্বর থাকে এখানে, এখানে প্রত্যেকটা মানুষের ভেতরে, খুব কাছে। আর এতটা কাছে থাকে বলেই ঈশ্বরকে খুঁজে পাওয়া অনেক কঠিন। আমি গানটার অর্থ এইভাবে কখনো চিন্তা করিনি। অলস লোকেরাই শুধু ওপরে ওপরে ঘুরে, ভেতরে ঢুকতে চায় না। আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের ওই গানটা তো শুনেছেন, ওই যে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, শুনেছেন না? এটা একটা নৈবেদ্য সঙ্গীত। এটা কিন্তু কোনো গায়ককে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লেখেননি, বরং তিনি উদ্দেশ্য করেছে সেই অদৃশ্য সত্তাকে, মানে যে অদৃশ্য সত্তা প্রত্যেক দিন মানুষের ভেতরে নতুন নতুন সুরের সৃষ্টি করে, কথার সৃষ্টি করে, সঙ্গীতের সৃষ্টি করে, যেটা কখনো শোনা যায় না, দেখা যায় না, শুধু ফিল করতে হয় ভেতর থেকে। এইখানে হচ্ছে রবীন্দ্রনাথের মৌলিকত্ব। রবীন্দ্রনাথ তার সৃষ্টিকে এমনভাবে সাজিয়েছেন যার সব সময় অর্থ দুটো, যার চিন্তা চেতনা জগৎ প্রসারিত, এবং যে ধ্যান খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় ধ্যানে বসে থাকে, রবীন্দ্রনাথ কিন্তু তাদেরকে শুধুমাত্র ধরা দেয়। এমনিতে রবীন্দ্রনাথ অন্যদের কাছে খুবই উড়ালপঙ্খী অথবা সঙ্গীত স্রষ্টা। আদতে কিন্তু রবীন্দ্রনাথকে একটা সাধারণ মানুষের সাথে তুলনা করলে চলবে না, কারণ সে সবসময় খেলেছেন তার ভেতরের সত্তা দিয়ে, এবং সেই খেলার রূপ বর্ণনা করেছেন তার সৃষ্টির মাধ্যমে। এই যে আপনি যেমন খেলছেন আপনার সৃষ্টিকর্ম নিয়ে। কি অবস্থা? রেকর্ডিং কেমন হলো? অর্ক কেমন করলো? বস, সেখান থেকে আসলাম। রেকর্ডিং স্টুডিওতে আমি টানা 3 ঘন্টা বসেছিলাম। মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান সবাই রেডি, কিন্তু অর্ক ভাই? অর্ক আসেনি? না বস। কোন বন্ধ? বস, ও কোথায় থাকে কি করে কিচ্ছু জানি না, জানলে একটা ব্যবস্থা করা যেত। ও আমার বাসায় থাকে। বস, ও আপনার বাসায় থাকে? কেন?
এটা নিয়ে আমরা পরে ডিসকাস করি। বস ওকে ধরে নিয়ে আসি। না, বস, ক্লায়েন্ট কিন্তু ক্ষেপে বোমা হয়ে আছে, যে কোনো সময় ফেটে যেতে পারে, কাজটা মিসও হয়ে যেতে পারে। ক্লায়েন্টকে বলো কালকে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে বস। যাও। তোমাকে দেখে বোঝার উপায় নেই অর্ক যে তুমি এভাবেও চিন্তা করতে পারো। মানে তোমার ভাষ্যমতে রবীন্দ্রনাথের সৃষ্টির মতো অন্তর দিয়ে না বুঝলে না জানলে ভেতরের অর্থ অধরাই থেকে যায়। সেজন্যই তো রবীন্দ্রনাথ অনেক বেশি আধুনিক। রবীন্দ্রনাথ আধুনিক? অবশ্যই আধুনিক এবং মৌলিক। তা না হলে তার গানগুলো এখনো পর্যন্ত হৃদয়ে নাড়া দিয়ে যায়। কিন্তু তুমি যখন রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিজের মতো করে উপস্থাপন করো তখন সেটা কি আর মৌলিক হয়? মানে আমি বলতে চাচ্ছি রবীন্দ্রনাথ তার গানের নির্দিষ্ট স্বরলিপি তৈরি করে গেছেন। তুমি যখন সেটা নিজের মতো করে গাও তখন আদৌ মৌলিক থাকে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে। রবীন্দ্রনাথ দেয়া নেয়ার ব্যাপারে কিন্তু অনেক বেশি আধুনিক ছিলেন। তিনি বিদেশি গান থেকে সুর নিয়ে কিন্তু তিনি সুর সৃষ্টি করেছিলেন, তার সুরকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। এমনকি আমাদের ফোককেও কিন্তু অ্যাভয়েড করেননি তিনি। লালন থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন, তাই না? তিনি কিন্তু সবসময়ের জন্য একজন স্বাধীন মনের মানুষ। আর রবীন্দ্রিক ফিল নিয়ে তোমার যে সৃষ্টি সেটা তো আমার থেকে আপনি ভালো বুঝবেন। আপনি যখন একটা কাজে হাত দিবেন ঠিক তখনই ওরা কিন্তু আপনার মতো হয়ে যায়, আপনার মতো করে কথা বলা শুরু করে দেয়। সেটা হোক মাটির দলা অথবা কাঠের খণ্ড, তাই না? আমি স্কাল্পচার তৈরি করার সময় সবসময় ইজম চিন্তা করি। আমার সবগুলো স্কাল্পচারের আলাদা আলাদা ফিলসফি আছে, এরা এক একটা সময়কে রিপ্রেজেন্ট করে। কিন্তু তুমি তো একজন স্পেসিফিক মানুষের সৃষ্টির ফিল নিজের ভেতর ধারণ করে তারপর নিজের মতো করে ক্রিয়েট করো। ব্যাপারটা তো পুরাই আলাদা। রবীন্দ্রনাথকে আপনি একজন একক মানুষ হিসেবে না ভেবে ওই সময়ের একজন ধারক অথবা বাহক হিসেবে ভাবলেই কিন্তু উত্তরটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা না, বাংলা সাহিত্যের এবং সঙ্গীতের 3টি পর্যায় আছে: রবীন্দ্র পূর্ব, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র পরবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একক মানব নন, তিনি নিজেই একটা দর্শন, একটা ইজম। জি স্যার। আর কোথায় স্যার? ম্যাডামের স্টুডিওতে। স্টুডিওতে কেন? স্যার গান শোনায়। শুধু তো এখন স্টুডিওতে নয় স্যার, ছাদে, লনে, বারান্দায়, এমন কোথায় নেই স্যার। সারাদিন ম্যাডামের পেছন পেছন ঘুরে বেড়ায়। আর স্যার আপনি স্যার একটু ট্যাকেল করুন স্যার। এ ধরনের ছেলেরা কিন্তু ভালো হয় না, সুযোগ পেলেই স্যার মাথায় উঠে যায় স্যার। স্যার ম্যাডাম হচ্ছে শিল্পী মানুষ, তাকে পটিয়ে কোনো কাজ করা কোনো ব্যাপার হলো? আচ্ছা ঠিক আছে, যাও। ইয়েস স্যার। I must admire অর্ক। তোমার চিন্তা ফিলসফি অনেক ডিফারেন্ট, অনেক ইউনিক।
তোমার ভেতরে একটা ইনার পাওয়ার আছে, সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। বাট আই থিঙ্ক আই শুড অ্যাওয়ার ইউ, রোমেল তোমাকে যেভাবে প্রমোট করছে এতে তোমার মৌলিকত্ব নষ্ট হবে। কেউ কি চাইলেই কারো মৌলিকত্ব নষ্ট করতে পারে অথবা তার নিজস্ব মৌলিকত্ব সৃষ্টি করতে পারে? এটা তো পুরোটাই ওখান থেকে এখানকার বিষয়। তুমি রোমেলকে জানো না। আমি জানি মিউজিক তার ভালো লাগা, ভালোবাসা নয়। আর্ট ইজ নট হিজ প্যাশন। আর্টকে বেস করে সে অ্যাকচুয়ালি বিজনেস ক্রিয়েট করতে চায়। এই ব্যাপারটার জন্যই আমাদের দুজনের মধ্যে এত দূরত্ব। ও আগে এরকম ছিল না। কি অদ্ভুত দেখো, একটা সৃষ্টিও অনাসৃষ্টির কারণ হতে পারে। কখনো মন খারাপ হলে মন ভালো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের কাজে ডুব দেয়া। তুমি একটা গান গাইলেই তো আমার মন ভালো হয়ে যেতে পারে। আর যদি আমার মন খারাপ হয়, আর যদি আমার নিজের কাজে ডুব দিতে ইচ্ছে না করে, তখন? আমার তো সুর নেই। কে বলেছে আপনার সুর নেই? আমার সুর তো গলায়, আপনার সুর হচ্ছে হাতে। আপনার এই স্কাল্পচারগুলোই তো আপনার সঙ্গীত। আমি কিন্তু আপনাকে প্রথম দিনেই একটা কোয়েশ্চেন করেছিলাম, রিয়েলিস্টিক স্কাল্পচার আপনি তৈরি করেন না কেন? আমার ভালো লাগে না। অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচারের মধ্যে যে মজা আছে সেটা রিয়েলিস্টিক কাজে নেই। আপনি কি কখনো রিয়েলিস্টিক স্কাল্পচার তৈরি করেছেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা ওই ইউনিভার্সিটি লাইফেই, এছাড়া না। তাহলে কি করে বুঝলেন যে রিয়েলিস্টিক স্কাল্পচার করতে আপনার ভালো লাগবে না? নতুন কিছু করাতেই তো আনন্দটা হয়। ওকে, আই এগ্রি, বাট কিসের স্কাল্পচার তৈরি করব আমার মাথায় এখন কোনো আইডিয়া নেই। ওকে, ভাবি। অর্ক, আমি তোমাকে চাই। মানে? মানে তোমাকে মডেল হিসেবে চাই। যার কথাতে আমি রিয়েলিস্টিক স্কাল্পচার তৈরি করতে যাচ্ছি, আমি তাকে আমার রিয়েলিস্টিক স্কাল্পচারে চাই। ওকে। সাধু সাধু সাধু। ওর গাল কি এতই উষ্ণ আমার চেয়ে? না আছে না? আপনি ভুল।
My faithful wife, Delilah বিশ্বাস খাতনি। কি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, রোমান। How language is wrong? Then what about your body language with this handsome guy? ফালতু কথা বলবে না রুবেল একদম। আমি ওর স্কাল্পচার তৈরি করতে চাচ্ছিলাম। ছয় বছরে তো একবারও দেখলাম না। তোমাকে রিয়েলিস্টিক স্ট্রাকচার তৈরি করতে আজকে এই অস্ত্রটায় কি এমন জাদু করলেন যে তুমি হঠাৎ করে তার আবক্ষ মুক্তি তৈরিতে লেগে গেলে? It's all about feelings. আমার খুশি হলে আমি যা ইচ্ছা তৈরি করতে পারবো। তুমি হোয়াটস দ্য প্রবলেম? Shut up your bloody! রুমেল, আমি তোমাকে অনেকবার বলেছি ডোন্ট আটার দিস ওয়ার্ডস। কালকে সকালের মধ্যে বাড়ি ছেড়ে দিয়ে যাবি, নাহলে তোকে আমি লাঠি মেরে ঘর থেকে লাঠি মেরে বের করে দেবো। সেই রাস্তার কুকুর তোকে আমি জায়গা নিয়ে যাই। কথা বল, কথা বল। বস, দারুণ একটা প্রোডাক্ট প্রপোজাল রেডি করেছি। এটা টিজি হচ্ছে ইয়র জেনারেশন, আর প্রোডাক্টের সার্ভিসটা সবাই একসাথে ব্যবহার করতে পারবে। ক্লায়েন্ট যেভাবে চেয়েছে বস, সবকিছু সেভাবে তৈরি করেছি আমরা। বস, ক্লায়েন্ট নিশ্চিত এটা পছন্দ করবে। বস, এটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা তৈরি করেছি, এটা আপনাকে দেখাই। বস, আমরা কি পরে আসবো? ঠিক আছে বস, আমরা তাহলে পরে আসি। আমি সব কিছু ছেড়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, শুধুমাত্র সঙ্গীতকে আমার মধ্যে ধারণ করতে, কিংবা সঙ্গীতের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে। আর আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে। আমি চেয়েছিলাম তোমাকে তোমার সত্য ও সঠিক স্থান অর্জন করিয়ে দিতে। কেউ কি পারে কাউকে স্থান করিয়ে দিতে? অবশ্যই। তাহলে শিল্পীর মৌলিকত্ব কোথায়, যদি সে নিজেই তার স্থান অর্জন না করতে পারে? শিল্পীর মৌলিকত্ব শিল্প সৃষ্টিতে, স্থান অর্জন করাতে নয়। সেখানে কি তোমার কোনো স্বার্থ ছিল না? পৃথিবীর তাবৎ মানুষ
আপন স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করে আছেন, এমনকি মহান সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তারা প্রত্যেকেই শিল্প সৃষ্টি করে নিজেকে পৃথিবীবাসীর কাছে পরিচিত করবার জন্য। তুমি এত বোকা রোমেল, যেখানে তোমার পুরো সত্তা আগাগোড়া অর্থ চিন্তায় মগ্ন, সেখানে তুমি কথা বলছো শিল্পী সৃষ্টি নিয়ে। কি ব্যাপার আছে না? তুমি বরকর পক্ষ নিয়ে কথা বলছো কেন? আমি ওকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম বলে? ভুল। তুমি নিজেকে বুঝতে শুরু করেছিলে। তুমি বুঝতে পেরেছিলে তুমি কতটা অশৈল্পিক, আর এই ভয় তোমাকে এই কাজ করতে শক্তি জুগিয়েছে। তুমি কি পারবে কখনো অর্কের শিল্পসত্তায় আঘাত হানতে? বা কখনো পারবে ওর ভেতর থেকে শিল্পীকে টেনে বের করে আনতে? প্রথমে আমি এখানে এসেছিলাম একজন বাইরের মানুষ হিসেবে, তাই ভেতরের মানুষের কাছে অস্পৃশ্যই ছিলাম। ভেতরের মানুষ আমাকে গ্রহণ করলো, দূরে সরিয়ে দিল আমাকে সেই মানুষটি, যার মাধ্যমে আমার এই অন্তর্মহলে আগমন। এই ভেতর বাহিরের খেলায় আজকে আমি ক্লান্ত, তাই আমি বিদায় নিচ্ছি আবারও। বিজয় আনন্দে তো তোমার উল্লাসিত হওয়া উচিত। তুমি চুপ করে আছো কেন রুমে? অর্ক, অর্ক,
কিছু করার ছিল না। ওর এই বিদায়ের জন্য ও নিজেই দায়ী। ওর এই চলে যাওয়া, মিন্টু হয়ে মিলিয়ে যাওয়া, সবই ওর কর্মফল। তোমার কণ্ঠ কেন কাঁপছে রুমেল? কই না তো। তুমি চাইলেও আমার কাছ থেকে লুকোতে পারবে না। তুমি খুব ভালো করেই জানো অর্ক কেন চলে গেল, কিভাবে ওর চলে যাওয়ার সূত্রপাত, আর কোন শক্তি ওকে এখানে থাকতে দেয়নি। আমি জানি না। তুমি খুব ভালো করেই জানো, কারণ শক্তিটা তুমি নিজেই। এখানে দাঁড়িয়ে থাকাটা এখন অর্থহীন। চলে যাওয়া কি খুব অর্থবহ? যার স্থান মনের অজান্তে, অবচেতনে, দৃশ্যমান জগতে তার অনুপস্থিতি বা উপস্থিতিতে কি বা যায় আসে?